আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কে আপনি? আমার কাছে কি দরকারে আইছেন? স্যার, আমি উত্তরার ওই জমি ব্যবসায়ী। আপনার সেক্রেটারির সাথে আমার আলোচনা হয়েছিল। ও, আপনি তাহলে সেই হাসান সাহেব। তা দাঁড়ায় রইলেন কেন? বসেন। এবার বলেন তো দেখি হাসান সাহেব, আমাকে পুরো ঘটনাটা। আসলে আপনার জমিটা নিয়ে কি ধরনের ঝামেলা হয়েছে, আমাকে কি করতে হইব সেইখানে? স্যার, ঘটনা হচ্ছে আমি ওইখানে একটা প্রজেক্ট কিনেছিলাম। সেই প্রজেক্টে এখন অন্য এক দল আইসা অবৈধভাবে দাবি করতেছে এটা নাকি ওনাদের সম্পত্তি। তারা লোকজন নিয়ে আইসা আমাকে ওইখানে আর ঢুকতে দিচ্ছে না। তাই আমি আপনার শরণাপন্ন হয়েছি। আপনি আমার জায়গাটা যদি উদ্ধার করে দিতে পারেন, তাহলে আমি আপনাকে 20 লক্ষ টাকা দিতে প্রস্তুত আছি। শোনেন, দেশের পরিস্থিতি এখন তো খুব একটা ভালো না। আমি এই ধরনের কাজ করা বাদ দিয়েছি। এখন হয়তোবা আমি আপনাকে এই বিষয়ে কোনো রকমের কোনো সাহায্য করতে পারবো না, কারণ আমার গ্রুপের নেতাকর্মীরা এখন সবাই জেলে বন্দি আছে। তাই ওই দিকের ব্যাকগ্রাউন্ড সাপোর্ট খুব একটা ভালো যাচ্ছে না আমার। তাই আমি এই কাজগুলো থেকে আপাতত বিরত আছি। না না স্যার, এই কথা বললে হবে না। আমি অনেক বিপদে পড়া আপনার কাছে আইছি। সবাই আমাকে আপনার কথা বলছে। আপনি চাইলেই নাকি আমার এই কাজটা করে দিতে পারবেন স্যার। আমার যা ব্যবসা বাণিজ্য ছিল সব আমি এই প্রজেক্টের উপরই খাটাইছি। এখন যদি এই প্রজেক্টটা হাতছাড়া হয়ে যায়, তাহলে একেবারে আমি নিঃস্ব হয়ে যাব। কাগজপাতি আমার সব কিছুই ঠিক আছে, শুধু আপনার একটু রাজনৈতিক পাওয়ারটা লাগলেই আমার কাজটা 100% হয়ে যাইব। আপনার এইখানে কোনো রকমের কোনো ভয় পাওয়ার কারণ নাই, কারণ আমার কাগজপাতি সব ওকে। আইনি কোনো ঝামেলায় পড়তে হইব না। না, মোল্লা গ্রুপ জেলে যাওয়ার পর থেকে বড় ধরনের কোনো দান মারতে পারতেছি না। এবার দেখি এই কাজটা কইরা দেওয়া যায় নাকি কোনোভাবে। যদি কাজটা কইরা দিতে পারি, তাহলে তো এইখান থেকে বড় ধরনের একটা ইনকাম করা যাইব। দেখি বাপ্পির সাথে আলোচনা কইরা এই কাজটা কোনোভাবে কইরা দেওয়া যায় কিনা। অনেক দিন যাবৎ কোনো কাজই করতে পারতেছি না। এত কি ভাবতেছেন স্যার? দরকার পড়লে টাকা আমি আরও বাড়িয়ে দিতে পারবো। তবুও স্যার, যেভাবে হোক আমার এই কাজটা আপনি করে দেন। আমি জানি যে আপনি এই কাজটা 100% করতে পারবেন। আপনার কাছে সেই লোক আছে। আপনি যদি একটু চেষ্টা করে দেখেন, অবশ্যই আমার এই কাজটা করা সম্ভব হইব স্যার। শোনেন হাসান সাহেব, কাজটা আমি করে দিতে পারি, তবে টাকা দিতে হইব আমাকে 30 লাখ। তাহলে কাজটা আমি করে দিব। আচ্ছা স্যার, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমরা টাকা 30 লাখই দিতে রাজি আছি। আচ্ছা ঠিক আছে, আপনারা তাহলে বাইরে অপেক্ষা করেন। আমার লোক বাপ্পি আপনাদের সঙ্গে যাবে। আপনারা ওনাকে সঙ্গে করে নিয়ে যাবেন। পরে যা যা করার ওই সব কিছু করে দিবনি। কি ব্যাপার দুর্জয়? লতিফকে কি জিজ্ঞাসাবাদ করছিল? পরে জিজ্ঞাসাবাদের লতিফ কি কি স্বীকার করলো? টেন্ডি শাকির সম্পর্কে কোনো তথ্য ওর কাছ থেকে বের করতে পারছো কি? না স্যার, টেন্ডি শাকির সম্পর্কে লতিফের কাছ থেকে কোনো তথ্য বের করতে পারি নাই। তবে ওর কাছ থেকে অনেক বড় একটা লিড খুঁজা পাইছি। সেটা দইরা আই গেলেই মনে হয়
আমরা ডেন্ডি শাকিল পর্যন্ত পৌঁছাইতে পারবো স্যার। তা তোমরা লতিফের কাছ থেকে কি এমন বড় লিড খুঁজা পাইলা দুর্জয়? আমাকে বলো তো দেখি। স্যার, হোটেল রেডিন বারে রমজানের উপর যে হামলা করা হয়েছিল সেই গাড়িটি সম্পর্কে লতিফকে জিজ্ঞাসাবাদ করলে ও এক পর্যায়ে আমাদের কাছে স্বীকার করে যে বাপ্পি নামের এক লোক ওর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ওই নাকি খুব তাড়াহুড়া করে সেই দিন ওর গ্যারেজে গাড়িটি রেখে চলে গিয়েছিল। এই বাপ্পি মূলত ওই গাড়িটি দিয়ে হোটেল রেডিন বারে আক্রমণ চালাইছিল। ওরে ধরতে পারলেই বোঝা যাইব যে ডেন্ডি শাকিল ওরে কি কারণে ওদের উপর আক্রমণ করতে বলছিল, আর ডেন্ডি শাকিলের খোঁজও হয়তো ওর কাছ থেকে পাওয়া যাইব। এই বাপ্পিকে, ওর সম্পর্কে কি কোনো তথ্য বের করতে পারছ? এই তো দেখতেছি এখন সবচাইতে বড় লিড আমাদের। হ্যাঁ স্যার, ওর সম্পর্কে অলরেডি তথ্য আমরা বের করে ফেলেছি। মোহাম্মদপুর 4 নং ওয়ার্ডের কমিশনার শিমুলের ডান হাত ওই। শিমুলের হইয়া সকল কাজ কইরা দেয় এই বাপ্পি। তাহলে তোমরা এখনো এইখানে বসে আছো কেন? ওরে ধরার ব্যবস্থা করতেছো না কেন? যত তাড়াতাড়ি সম্ভব ওরে ধরে নিয়ে আসো। হ্যাঁ স্যার, অলরেডি আমি হাসান আর একজন কনস্টেবলকে ছদ্মবেশে শিমুল কমিশনারের কাছে একটা কাজের বিষয়ে পাঠাইছি। যদি সরাসরি বাপ্পির তথ্য পুলিশ জানতে চায় হয়তো বা ওই গোপন করতে পারে, সেই জন্য আমি কৌশল খাটাইয়া ওদেরকে ছদ্মবেশে পাঠাইছি। দেখেন কিছুক্ষণের ভিতরে হয়তো বা বাপ্পির সম্পর্কে সকল তথ্য নিয়ে চলে আসতে পারবো ওরা। শোনো দুর্জয়, যত তাড়াতাড়ি সম্ভব এই ডেন্ডি শাকিলের বিষয়টা আমাদের ক্লোজ করতে হইব। শামসু কিন্তু বারে বারে আমাকে বিষয়টা জানিয়ে গিয়েছে। যত দেরি হইব তত কিন্তু দেশ রিস্কের ভিতরে পড়ে যাইব। ওই নিশ্চয়ই বড় ধরনের কোনো অপকর্ম করার জন্যই বাংলাদেশে ঢুকছে। স্বরাষ্ট্র দপ্তর থেকেও আমার উপর অনেক চাপ প্রয়োগ করতেছে। আমি আইজির দায়িত্ব নেওয়ার পর এটাই কিন্তু প্রথম মামলা, তাই যেভাবে হোক এটা তোমরা সমাধান করো। ইনশাআল্লাহ স্যার, আপনি টেনশন করবেন না। আমরা এই মামলার অনেকটা এগিয়ে গিয়েছি, খুব দ্রুতই সমাধান করে ফেলব। আর শোনো দুর্জয়, রমজানকে ফোন করে দ্রুত আমার সাথে চেম্বারে দেখা করতে বলো। ওর সাথে আমার বিশেষ আলোচনা করার আছে। তোতা ভাই, আমি তাহলে বের হইলাম। কিন্তু বের হইলি মানে সকাল সকাল কোনটি যাইবি? পরিষদে নাকি? না না তোতা ভাই, আমরা শামসু ভাইয়ের সাথে দেখা করতে ওনার বাংলোতে যাব। পুরো কমিটির সকল মেম্বাররা সিদ্ধান্ত নিছি যে আজকে শামসু ভাইয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করব আমরা। কালকে তো পার্টি অফিসে ব্যস্ততার কারণে দেখা করতে পারি নাই, তাই গোল্লা আজকে আমাদেরকে যাইতে বলছে। ও তাই নাকি? তোদের তো শামসুর সাথে সৌজন্য সাক্ষাৎ করাটা দরকারি। শামসু পুরো কমিটির গঠন করে দিল, তারপরে তো ওর সাথে তোদের আর কোনো রকমের যোগাযোগ হয় নাই। যা তাহলে দেখা করে আসে। সেই জন্যই তো দেখা করতে যাইতেছি। তা আপনি এখনো বসে আছেন কেন? আপনি যাইবেন না দেখা করার জন্য? আজকে না আপনাদেরকে ডাকছে? হ, আমিও যামু। শফিক চাচার জন্য অপেক্ষা করতেছি। চাচা আসলেই বের হয়ে যামু। আপনি এখনো ওই শফিকের জন্য অপেক্ষা করতেছেন? আপনার এই বিষয়টা এখনো আমি মনে হয় বুঝাইতে পারলাম না। যেই দিন আপনি সুদন খাইবেন শামসুর,
সেই দিন শফিকের পিছ ছাড়বেন। তাছাড়া আপনি শফিকের পিছ ছাড়তে পারবেন না। কি করি রে ডন, একেবারে তো আর সাইডা দিতে পারি না। আস্তে আস্তেই উনারে সাইড করে দিতে হইব। মুরব্বী মানুষ, মুখের উপর কি একেবারে নিষেধ করতে পারি? হ, আপনি ওই আদর্শ নিয়েই থাকেন। যখন চোদন খাইবেন তখন আর কেউ পাশে এসে দাঁড়াইব না। থাকেন তাহলে, গেলাম আমি। হাবিব ভাই, তাহলে এখন কি বের হইবেন নাকি? হ্যাঁ, বের হইতে হইব এখন। পার্টি অফিসে যাইমু। তা তোরে যে বলছিলাম ছেলে পেলে নিয়ে আসার জন্য, তা ছেলে পেলে কি নিয়ে আইসস নাকি? হ্যাঁ হাবিব ভাই, বাইরে প্রায় 1-150 মোটর সাইকেলে ছেলে পেলে অপেক্ষা করতেছে। আপনি বের হইলেই ওরা আপনার সাথেও বের হয়ে আসবে। তাহলে আমি বাইরে গেলাম ভাই, গাড়ি রেডি করতেছি। আপনি তাহলে তাড়াতাড়ি চলে আসেন। হ, ভালো করছ ছেলে পেলে নিয়ে আইসা। শামসু যেই কয়দিন আছে যত পারবি তত লোক সমাগম করবি। শামসু কিন্তু কার জনপ্রিয়তা কেমন সেই দিকে নজর রাখা তারপর নমিনেশন ঘোষণা করব। তাই যে কয়দিন নমিনেশন না ঘোষণা করতেছে সেই কয়দিন সব সময় মোটরসাইকেলের এক বিশাল বহর নিয়ে চলাফেরা করতে হইব। সবাইকে বুঝাইতে হইব যে হাবিবের জনপ্রিয়তা এখনো এক বিন্দুও কম হয় নাই। সেই জন্যই তো লোক সমাগম করছি। প্রত্যেকটা ক্লাব থেকে লোকজন ভাড়া কইরা নিয়ে আইছি হাবিব ভাই, যাতে কইরা আপনার জনপ্রিয়তা সকলের সামনে বোঝানো যায়। কোনো সমস্যা নাই ভাই, এই কয়দিন আমি আছি। যত পোলাই পান লাগে সব ব্যবস্থা করব আমি। আর আপনি শুধু ভিতরের বিষয়টা একটু লক্ষ্য রাখবেন, যাতে করে নমিনেশন হাতছাড়া কোনোভাবেই যেন না হয়। এই জাহাঙ্গীর, কথায় আছে ওস্তাদের মার শেষ রাতে। একটা কথা মনে রাখিস, আমি হাবিব রাজনীতি করতে করতে বুড়া হয়ে গেলাম। কোন জায়গায় কোন পদক্ষেপ নিতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। আমি যে প্ল্যানটা করে রাখছি, শফিক আজীবনও এইরকম পরিকল্পনা করতে পারবো না। দেখ, যদি বগুড়া চাইলে নমিনেশন না পাই তাহলে অবশ্যই বগুড়া পাশে নমিনেশন আমি 100% পাইমু। কথাটা মনে রাখিস। বগুড়া 4 কৌশলে আমি মাস্টারকে সাপোর্ট দিব। দেখবি তখন বগুড়া পাসের জন্য মাস্টার আমাকে সাপোর্ট দিবে। এমপি আমি এবার হয়েই ছাড়ব। হাবিব এবারের এমপি মনে কর। হাবিব ভাই, আপনার এই প্ল্যানটা আমার খুবই ভালো লাগছে। আপনিও অতি জটিল একটা প্ল্যান সাজাইছেন। হাবিব ভাই যে কতটা গভীর জলের মাছ সেটাই এবার হারে হারে তো তার সবিক টের পাইব। ওরা বুঝতেও পারবো না যে কোন দিক দিয়া কি হয়ে গেল। অথচ দেখবেন আপনি এমপি হইয়া বসে আছেন। ভাই আমি বাইরে গেলাম, আপনি তাড়াতাড়ি বের হয়ে আসেন। কিরে তোতা, তোরে আমি বললাম আমি কোথাও বের হইব না, তারপরেও তুই জোর কইরাই বাসার থেকে আমারে ধরে নিয়ে আসলি। পার্টি অফিসে এখন যাওয়ার আর মুডই নাই আমার। ওইখানে যায়া কি করবো বল? শামসু তো আমাকে 1 পয়সারও দাম দেয় না। দূর চাচা, আপনি হচ্ছেন হাজারে একটা লোক। আপনি কি একটা বার শামসুর সাথে দেখা কইরা মন খুইলা দুইটা কথা বইলা দেখছিলেন? তা না বইরা শুধু বলতেছেন শামসু আপনাকে দাম দেয় না। ওইখানে সেই দিন হয়তো তাড়াহুড়ার কারণে কথাবার্তা বলতে পারে নাই, তাই বইলা কি
আপনি সেইটা এখনো ধরে রাখবেন নাকি? বললামই তো আপনারে। পরে শামসু আপনার খোঁজ করছিল। চলেন তো দেখি, আগে যাই। ওইখানে যাই আর কি হইব বল? নমিনেশন সেই শেষ পর্যন্ত হাবিব অথবা মাস্টারই পাইব। আমাদের শুধু ওদের পিছনে ঘুরে ঘুরাই সময় পার করতে হইব। শেষ হাসিটা পরায় হাসবো দেখিস। সেটা আগের থেকে ওদের পরিকল্পনা করাই আছে। হয় আপনার তার কাছে তো আগে শামসু আইসা বইলা গেছে বিষয়টা, তাই না? যে আপনি এত শিউর দিয়া সব কিছু বইলা যাইতেছেন, আর ধরলাম ওদেরকে নমিনেশন দেওয়াই হইল। তাই বইলা কি আমরা খালি মাঠে ওদেরকে গোল দিতে দিব নাকি? আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব না? না চাচা, পৌর কমিটিটা, কলেজ কমিটিটা বিলুপ্ত ঘোষণা করার পর থেকে আপনার রাজনৈতিক স্পিড কেমন যেন একেবারে পোতায় গেছে। এখন এত কথা না বইলা আমার সাথে চলেন তো দেখি পার্টি অফিসে। পরেরটা পরে দেখা যাইবনি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। আরে মানিক নাকি রে? আসার পর থেকে তো তোর সাথে কথাই হয় নাই আমার। তা কিংগা আসোস রে মানিক? অনেকদিন পর তোরে দেখলাম আবার। হ চাচা, অনেকদিন যাবতই তো বগুড়ায় আমার আসা হয় না। আর আপনিও ঢাকাতে যান না। কিভাবে দেখা হয় বলেন চাচা? সবাই এখন যার যার কাজ নিয়েই ব্যস্ত আছে চাচা। একদম ঢাকাতে আমার মোটেও ভালো লাগে না। শুধু মন বগুড়াতে আপনাদের কাছেই পড়ে থাকে চাচা। তাই তো শামসু ভাইয়ের সাথে এইবার চলে আসলাম আপনাদের সাথে দেখা করার জন্য। ভালোই করছিস তোরা বগুড়াতে আইসা। তোর কথা টেরার কাছে আমি মাঝে মাঝেই আলোচনা করি। তোরা দুইটা কি ছিলি আগে, আর শামসু তোদেরকে কি বানিয়েছে এখন। সারাক্ষণ দুইটা টই টই কইরা ঘুরে বেড়াইতি, কিন্তু এখন দেখ সময় তোদেরকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছে। দুইজন এখন দুই জায়গায় দুইটি বিশেষ দায়িত্ব পালন করতেছিস। কোনো রকমের কোনো সমস্যা হচ্ছে না। তোরা আসলেই স্বর্ণের তৈরি ছেলে। কি আর করবো বলেন চাচা, সবই পরিস্থিতি। শামসু ভাই দায়িত্ব দিছে, আর আমরাও মাথা পাইতা দায়িত্ব গুলে নিয়েছি। আমাদের জন্য চাচা সব সময় দোয়া করবেন, আমরা যেন শামসু ভাইয়ের দেওয়া এই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে পারি। কেউ যেন আমাদের কোনো ভুল শামসু ভাইয়ের কাছে ধরতে না পারে। তা তো অবশ্যই মানিক। আমি চাই তোরা সব সময় শামসুর দেওয়া দায়িত্বগুলো সঠিকভাবে পালন করে যা। তোরা যদি ভালো থাকিস তাহলেই তো আমার সব সুখ। তোরা ছাড়া এখন আমার এই শেষ জীবনে কি আছে বল? তোরাই তো এখন আমার সবচাইতে বড় পরিবার। তোদেরকে নিয়ে আমি সামনে অনেক স্বপ্ন দেখি। তা তোরা এইভাবে দাঁড়াই রইলি কেন? বসেক। তা চাচা, কো উস্তাদ কুটি? ওস্তাদকে তো দেখতেছি না। আপনি বললেন ওস্তাদ নাকি আমাদের সাথে দেখা করতে চাইতেছে। তা ওস্তাদ কুটি গেল চাচা? তোরা আরো পরে আসে। শামসু তোদের জন্য এতক্ষণ যাবৎ এই জায়গায় বৈশাই অপেক্ষা করতেছিল। তা তোরা আসতেছিস না বইলা শামসু ভিতরে গেল রেস্ট নেওয়ার জন্য। অনেক জার্নি করে আইছে তো, তাই নাকি খুব ক্লান্ত লাগতেছে, তাই ভিতরে
বিশ্রাম নেওয়ার জন্য পাঠাইছি আমি। ও তাহলে ঠিক আছে, ওস্তাদ ভিতরে রেস্ট নেক। এখন আর উস্তাদকে ডাইকা ডিস্টার্ব করার দরকার নাই। ওস্তাদ যখন বের হয়ে আসবো তখনই ওস্তাদের সাথে আলোচনা করবনি। তা চাচা, ওস্তাদ তো পার্টি অফিসে নমিনেশনের বিষয়ে কারো নাম ঘোষণা করলো না। নেতা কর্মীরা তো মনে করছিল আজকেই হয়তো বা নমিনেশন কার পেয়েছে সেই তার নাম ঘোষণা করে দিব ওস্তাদ। তা তো দেখি কিছুই বললো না। তা আপনার কাছে কি কিছু বলছে নাকি? নমিনেশনের ব্যাপারে শামসুরে জিজ্ঞাসিলাম। তা শামসু বলল কেবল বগুড়াতে আসলো, আগে এই জায়গার আবহাওয়া সম্পর্কে জাইনা নিব, কার জনপ্রিয়তা কদ্দুর গিয়া ঠেকছে সবকিছু যাচাই বাছাই কইরা তারপর নাকি নমিনেশন কে পাওয়ার যোগ্য তার নাম ঘোষণা করব। আসলে শামসু এইখানে নির্ভেজাল একজন নেতা চাচ্ছে, যাতে করে বগুড়াকে সামনের দিকে আরো অগ্রসর করা যায়। সেজন্যই হয়তো শামসু অনেক বোঝাশোনা কইরা তারপর বগুড়ার নাম ঘোষণা করবে, কারণ এটা ওর নিজের এলাকা। এইখানে যদি কোনো রকমের কোনো কিছু হয় সেটা একেবারে কেন্দ্র পর্যন্ত চলে যাইব। চাচা, আমিও ওইটাই চাই, বগুড়াতে ক্লিনামিজের কেউ একজন নমিনেশন পাক। বগুড়া আসলে রাজনৈতিক দিক দিয়া অনেকটাই পিছিয়ে গেছে। এখানকার যে সমস্ত নেতা কর্মীগুলো আছে এরা সবাই কেউ না কেউ কোনো না কোনো দুর্নীতির সাথে জড়িত আছে। তাই আমি চাই এবার এমন কেউ দায়িত্ব নেক যে যার হাত ধরে বগুড়া আগামীতে অনেকটাই ডেভেলপমেন্ট করবে। এমন স্বচ্ছ একদম ক্লিন ইমেজের একজনই বগুড়ার দায়িত্ব নেক। উল্টা পাল্টা লোকজনকে আর কোনোভাবেই বগুড়ার দায়িত্ব দেওয়া হইব না। এরা অনেক লুইটা বুইটা খাইছে, সেই সুযোগ আর দ্বিতীয়বার কাউকে করে দেওয়ার মতো অবস্থা করা যাইব না চাচা। তাই তো ওই সুযোগ আর কেউ পাইব না বইলেই তো শামসু এত দেরি করতেছে। তা না হলে তো কত আগেই নমিনেশন ঘোষণা করে দিত। শামসুও চাইতেছে যে ক্লিন ইমেজের কেউ একজন বগুড়ার দায়িত্ব পাক। সেই জন্যই শামসু একটু তাল বাহানা করতেছে। দেখা যাক শামসু কি সিদ্ধান্ত নেয়। তবে শামসু যে সিদ্ধান্ত নেক না কেন, আমি মনে করি সেইটাই জনগণের কল্যাণের জন্য হইব। কারণ শামসু কখনোই জেনে শুনে দুর্নীতিবাজ কাউকে বগুড়ার দায়িত্বে বসাইব না, এতে আমি 100% শিওর আছি। তাই আমিও শামসুকে এই বিষয়ে কিছু বলতেছে না, ওই নিজেই দায়িত্ব নেক, কাকে কি দায়িত্ব দেওয়া যায়। আমি কিন্তু চাচা ওস্তাদের কাছে টেরার নাম প্রস্তাব করছিলাম, যাতে করে টেরা অথবা আপনাকে বগুড়ার দায়িত্ব দেওয়া হোক। আমি মনে করি তাতেই সবচাইতে বেশি ভালো হবে। তাছাড়া তো বগুড়ায় ওই রকম শক্তপুক্ত কোনো প্রার্থী আমি দেখতেছি না চাচা। এইখানে হাবিব আর শফিক যে নমিনেশন প্রার্থী, ওদের ব্যাক রেকর্ড তো মোটেও ভালো না। ইতিপূর্বে দুইজনই বগুড়া থেকে নির্বাচিত হয়েছে, কিন্তু কারো আমলে কি স্বচ্ছ নেই। দুইজনেরই আমলেই দুর্নীতির বিভিন্ন রকমের অভিযোগ রয়েছে ওদের নামে। তাই আমি মনে করি তেরা অথবা আপনি দায়িত্বটা নেন। দুর্বে, তুই কি পাগল হয়েছিস নাকি? মাস্টার চাচা যে জায়গায়
উপস্থিত আছে সেই জায়গায় আমি মাস্টার চাচারে টপকাইয়া নমিনেশন নিব নাকি? মাস্টার চাচা যদি মাঠে না থাকতো তাহলে হয়তো চিন্তা ভাবনা কইরা দেখা যাইতো, কিন্তু মাস্টার চাচা নিজেই যেখানে উপস্থিত আছে সেইখানে তো আর আমি মাস্টার চাচারে টপকাইয়া নমিনেশন নিতে পারি না। সমস্যা কি? চাচারে টপকাইয়া তো তোকে আর নমিনেশন নিতে বলতেছি না। চাচা যদি কোনো কারণে নির্বাচন না করে সেই ক্ষেত্রে তুই তাহলে বগুড়া থেকে নির্বাচন করবি। দায়িত্ব অন্যজনের কাঁধে দেওয়ার কোনো রকমের কোনো যুক্তি আসে না। যে কেউ ক্ষমতা পাইলে বেইমানি করতে পারে, আর নিজেদের ভিতরে যদি দায়িত্ব থাকে তাহলে আর এই ধরনের কোনো রিস্ক থাকে না। হটেরা মানিক কিন্তু কথা একেবারে মন্দ বলে নাই। তুই যদি দায়িত্ব নেস তাহলে কিন্তু ভালোই হয়, কারণ তরুণ নেতৃত্বের দরকার আছে এখন। তাই আমিও মনে করি এই দায়িত্বটা তুই নিলেই ভালো হইব। আমি আর শেষ বয়সে এই সমস্ত ঝামেলায় না গেলেই হয়। এমনিতেই জেলার সভাপতি হইয়া যে দৌড়ের উপর থাকতে হয়। না না চাচা, ওই সমস্ত পাওয়া লাভ পাইলেন না তো। এত বড় দায়িত্ব নেওয়ার মতো এবিলিটি এখনো আমার হইয়া সারে নাই। আপনারাই ওই দায়িত্ব পালন করেন। সামনে আরো অনেক সময় আছে, তখন এইগুলো নিয়ে চিন্তা ভাবনা করলেই হইব। আচ্ছা, দেখা যাক। সেই বিষয়ে শামসুর সাথে আলোচনা করব নি আমি। মানিক, তুই তাহলে ভিতরে যা, রেস্ট নি। অনেক দূর থেকে জার্নি করে আইসস, পরে তোদের সাথে আলোচনা করব নি। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম সালাম। কিরে টেরা, কেমন আছিস তোরা সকলেই? এই তো উস্তাদ, হাসি কোনো রকম। রাখছেন আপনার সাইড থেকে দূরে সরিয়ে। আপনাকে ছাড়া আর কতটুক ভালো থাকি বলেন? আরে পাগলা, দূরে কি আর এমনি এমনি সরাই রাখছি তোদেরকে? সব সময় কাছে রাখলে হইব নাকি? তোদের কি জনগণের সেবা করা লাগবে না? তোদেরকে তো আর আমার কাছে বসিয়ে রাখার জন্য তৈরি করি নাই। তোদের এক একজনকে জনগণের সেবক হিসাবে আমি তৈরি করেছি। তোদেরকে ছাড়া আমারও কষ্ট হয়, কিন্তু জনগণের স্বার্থে আমাদেরকে কাজ করে যেতেই হবে টেরা। হ উস্তাদ, সেই জন্য আমিও যত দূর পারি জনগণের সাথে সব সময় মিশে থাকার চেষ্টা করি। আর ইনশাআল্লাহ বগুড়ায় জনগণের থেকে আমি অনেক ভালোবাসা পাচ্ছি, যাতে আমি গর্বিত উস্তাদ। হ্যাঁ, সেই রকমই তো হইব। জনগণকে যত ভালোবাসা দিবি তোরা আর তার চাইতেও বেশি ফিরত পাবি। কিরে গোল্লা, তোর কি অবস্থা? ব্যস্ততার কারণে তো তোদের সাথে আমার কথাই বলা হলো না। তা কেমন আছস? ভাই, আপনাদের দোয়ায় মোটামুটি ভালোই আছি। ছোট একটা দায়িত্ব দিয়েছেন আমার উপর, সেই দায়িত্বই পালন করার চেষ্টা করতেছি সব সময়। গোল্লারা তো শামসু এলাকার ভিতরে চমক দেখাইছে। তুমি ওদের পৌর কমিটির দায়িত্ব দেওয়ার পর থেকেই এলাকার ভিতরে প্রায় 80% মাদকের ব্যবসা বন্ধ হয়ে গেছে। এলাকায় ওরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা কইরা চিরুনি অভিযান চালাইছিল, যার ফলে এখন অনেকটাই মাদক মুক্ত আছে আমাদের এলাকা, যেটা ওদের আগেও অনেক বড় বড় নেতারা করতে পারে নাই। ওরা সেটা
করিয়ে দেখেছে। এলাকার ভিতরে তো ওদের প্রশংসায় পঞ্চমুখ। তা তো অবশ্যই চাচা, আমি জানি গোল্লা হচ্ছে আমার ছোট ভাই। ওর ভিতরে তো আমার মতোই হুঙ্কার থাকবেই। সেই জন্যই তো ওদেরকে দায়িত্ব দিলাম। আর করবে রাজনীতি, আগের থেকে ঠিক করে রাখছে, তা রাজনীতি করুক। সব কিছুই ঠিক আছে শামসু, শুধু একটু মাথা গরম। চাওয়াল পাওয়াল মানুষ তো, তাই কোন জায়গায় কি করতে হইব বুঝা উঠতে পারে নাই। সময় হইলেই আস্তে আস্তে সব কিছু ঠিক হইয়া যাইব। দেখবা ওই টেরার মতো এক সময় দায়িত্ব পালন করতে কোনো রকমের পিছপা হইব না। আমি গোল্লার ভিতরে টেরা এবং মানিকের চাইতেও বেশি স্পিড দেখতে পাই। কিরে গোল্লা, ডনের যে পৌর কমিটির সভাপতি বানাইলাম, তা ডন কি ঠিকঠাকভাবে কাজ করে, না কোথাও কোনো রকমের ঝামেলা করতেছে তোদের সাথে? না না শামসু ভাই, ডন ভাই আমাদের সাথে কোনো রকমের কোনো গাদ্দারি করে না। ডন ভাই তো এখন আমাদেরই একজন হয়ে গেছে। ডন ভাই এখন সর্বোচ্চ আমাদের সাথেই কাজ করে যায়, কোনো রকমের কোনো ঝামেলা নাই। তা চাচা, কেমনে কি নেতা কর্মীদেরকে যে আজকে দেখা করতে আসতে বলছিলাম, তা ওরা কি আইছে নাকি দেখা করার জন্য? না না শামসু, আমি ওদেরকে বাসায় আসতে দেই নাই। ওদেরকে পার্টি অফিসে যাইতে বলছি। পার্টি অফিসেই বাকি বিষয়ে আলোচনা করা হইব সকলের সাথে। বাসায় এত গ্যাদারিং করাটা ঠিক হইব না। সব উপজেলা থেকে নেতা কর্মীরা আসবো তো, তাই সবাইকে পার্টি অফিসেই থাকতে বলছি। হ্যাঁ, তা অবশ্য ঠিকই বলছেন। পার্টি অফিসে আমার এমনিতে যাওয়াই লাগবো। তা বাসায় এই ধরনের গ্যাঞ্জাম বাজায়া কোনো লাভ নাই। চলেন চাচা, তাহলে পার্টি অফিস থেকে ঘুরে আসি।